সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 2019 সালে। আওয়ামী লীগ শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের আধিপত্য ছিল একচেটিয়া। তবে গত বছর 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের হটিয়ে রাজনীতিমুক্ত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর আওয়ামী লীগ সরকার পতনে রাজনৈতিক পট পরিবর্তন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনের দিন তারিখ এখনও ঠিক হয়নি। নির্বাচন আয়োজনের জন্য করা 3 কমিটির রিপোর্টের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুনির্দিষ্ট কোনো তারিখ এখনই পাওয়া সম্ভব নয় বলে জানালেন প্রক্টর। ডাকসু নিয়ে যাবত 3টে কমিটি কাজ করছে। একটা হলো গঠনতন্ত্র সংস্কার কমিটি, একটা আচরণবিধি সংস্কার কমিটি, আর একটা হলো ওভারঅল পরামর্শক কমিটি। গঠনতন্ত্রটা চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই আমরা তারিখের ব্যাপারে ভাবতে পারব। এ ব্যাপারে শিক্ষার্থীদের সাথে আরও মতবিনিময় করার দরকার হলে আমরা করব। ডাকসু নির্বাচনের প্রশ্নে একমত সব ছাত্র সংগঠন, চান দ্রুত নির্বাচন। তবে নির্বাচনের আগে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন বলে মত ছাত্র দলের। যারা ভিন্ন মত ধারণ করত একক ছাত্র সংগঠন ব্যতীত, তো সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি যে আপনারা ডাকসুর একটি কার্যকর গঠনতন্ত্রের সংস্কার নিশ্চিত করেন, একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করেন, তার মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এরকম একটি ডাকসুর আয়োজন করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে ডিমান্ড আমরা সেটাকে বিশ্ববিদ্যালয়ের মাঝে দেখতে পাচ্ছি। তবে নির্বাচন নিয়ে প্রশাসনের গড়িমসি নিয়ে অন্যান্য সংগঠনগুলো বলছে, সংস্কার বা অন্য ইস্যুতে ডাকসু নির্বাচনের জন্য প্রশাসন অতিরিক্ত সময় চাইলে উচিত তার সঠিক কারণ জানানো। দাবিগুলো পূরণ করা এবং সংস্কার এবং একই সাথে ডাকসুর যে নির্বাচন প্রক্রিয়া সবগুলো একই সাথে চলতে পারে। জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা মনে করি যে ডাকসু নির্বাচন যত পেছাবে ক্যাম্পাসের যেই স্থিতিশীল অবস্থা সেটা আরও নাজুক হতে থাকবে, অস্থিতিশীলতার দিকে যাবে। ফলে আমরা মনে করি দ্রুত সময়ের ভেতরে ডাকসু নির্বাচন হওয়া উচিত। কাউন্সিল গঠন করে সবাইকে একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রমকে সত্যিকার অর্থে আগাতে হবে। ছাত্র সংসদ নির্বাচন মাস্ট দেশের গুণগত ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবর্তনের জন্য। ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন নিয়ে 3 কমিটির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও এখনও না দেয়ায় হতাশ ছাত্র সংগঠনগুলো। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতি বছর 1 জানুয়ারি ঘটা করে চলত বই উৎসব। নতুন বই নিয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব ছিল বাধ্যতামূলক। বলা হতো বছরের প্রথম দিনই সব বই হাতে পেয়ে গেছে শতভাগ শিক্ষার্থী। কিন্তু বাস্তবতা ভিন্ন। অনুসন্ধানে দেখা গেছে বিগত সময়ে বেশিরভাগ বছরই 1 জানুয়ারি সব বই পায়নি শিক্ষার্থীরা। এমনকি বেশিরভাগ বছরই সব বই পেতে সময় লেগেছে মার্চ মাস পর্যন্ত। এই হিসেবে 2024 সালে পাঠ্য বই বিতরণ শেষ হয়েছে 7 মার্চ, 2023 সালে 17 মার্চ, 2022 সালে 24 মার্চ পর্যন্ত সময় লেগেছে বিনামূল্যের পাঠ্য বই বিতরণ করতে। আর 2010 সালে 21 জুলাই এবং তার আগের বছর 26 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সব বই পেতে। প্রতি বছরই উৎসবের নামে যেভাবে বলা হতো যে সকল বই বছরের প্রথম দিনে দেওয়া হয়ে গেছে, বিষয়টা কিন্তু আসলে কখনোই তা হয় নাই। এটা প্রতি বছরই একটা উৎসবের জন্য কিছু বই আগে ছাপিয়ে একটা উৎসব করা হয়েছে। উৎসবের নামে খরচও ভালোই হয়েছে, কিন্তু সব বই কিন্তু শেষ পর্যন্ত আমাদের রেকর্ড বলছে যে এরকমভাবে গিয়েছে। সরকার উৎসব করেছে, বই জানুয়ারির পুরো সময়, ফেব্রুয়ারি মাসও বই গেছে। কিন্তু এইবার দেখেন, মানে ওই যে প্রত্যাশা অনেক বেশি, যখনই টেন্ডার হোক এটা তো আমার দরকার নাই, আমার কালকে সকালেই বই দরকার। কিন্তু সকালে তো বই দেওয়া সম্ভব নয়। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করি অতি সত্বর সকল বই আমাদের চলে যাবে। চলতি বছর এখনও সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। এখনও প্রায় 1 কোটি বই ছাপানো বাকি, যা চলতি সপ্তাহেই শেষ হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে এবার বই ও ছাপার মানে ছাড় দেয়া হয়নি। কাগজের সংকট, আর্ট কার্ডের সংকট, আর সবচেয়ে বড় কথা হলো আমরা যদি গুণগত মানের বই ছাপা বাধাই এটা যদি আমরা ছাড় দিতাম, তাহলে এই বই আমরা জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে সকল বই দিয়ে ফেলতে পারতাম। এতে কোনোই সন্দেহ ছিল না। এগুলো বেশিরভাগ বই হচ্ছে অতিরিক্ত চাহিদার বই, কিংবা যে সমস্ত বইয়ের পরীক্ষা হচ্ছে না। আমরা অগ্রাধিকার ভিত্তিতে শেষে ছাপানো বইগুলোকে এভাবেই করেছি। আমার যেই কাগজ দেওয়ার কথা, আমি যেন এই কাগজ দিই, আমাকে আগে এই জায়গায় আমাকে নিয়ে যেতে হবে, এবং এটার জন্য একটা মেসেজ বই ছাপানোর আগেই দিতে হবে যে এর বাইরে হবে না,
তাইলে ভাই তোমরা তোমাদের মতো থাকবা, আমরা আমাদের মতো থাকবো, তোমাদের কাজ কেটে আমরা অন্যদেরকে দিয়ে দিব। এবছর সারা দেশে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে প্রায় 40 কোটি বিনামূল্যের পাঠ্য বই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকেরই করা ইসলামী ব্যাংকিং নীতিমালায় আছে, কোনো ব্যাংকের এমডি হতে হলে ওই ব্যক্তির অন্তত 3 বছর শরিয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়েই সে নীতি লঙ্ঘন করল খোদ বাংলাদেশ ব্যাংক। নীতিমালা লঙ্ঘন করে সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে এমডি নিয়োগ দেয়া হয়েছে ইসলামী ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা নেই এমন 2 ব্যক্তিকে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের যে ইসলামী ব্যাংকিং যে নীতিমালা আছে, সেই নীতিমালায় যেটা বলা আছে যে তাকে অন্তত কমপক্ষে 3 বছর ইসলামী ব্যাংক অথবা ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শুধু তাই নয়, সোশ্যাল ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া শফিউজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আছে ঋণ জালিয়াতির। ব্যাংক এশিয়ার মুখ্য ঋণ কর্মকর্তা থাকাকালে নিজের ভাইয়ের নামে পরামর্শক প্রতিষ্ঠান খুলে কমিশনের বিনিময়ে ঋণ অনুমোদন দেন তিনি। এছাড়া সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে হজ প্যাকেজে সুদে ঋণ বিতরণ করার অভিযোগও আছে তার বিরুদ্ধে, যা ব্যাংক এশিয়ার তদন্তে প্রমাণিত। শফিউজ্জামানের দুর্নীতি তদন্ত করছে দুদক। আর ইউনিয়ন ব্যাংকে এমডি পদে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকেরই সাবেক নির্বাহী পরিচালক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ ঘুষের বিনিময়ে এনআরবিসি ব্যাংকের দুর্নীতি ধামাচাপা দেয়ার। অপকর্মের পুরস্কার হিসেবে অবসরের পর ব্যাংকটিতে ডিএমডি পদে চাকরিও বাগিয়ে নেন তিনি। হুমায়ুন কবির জুলাই আন্দোলনে ছাত্র জনতার পক্ষে না দাঁড়াতে ব্যাংকারদের হুঁশিয়ারিও দিয়েছিলেন। বিতর্কিত ব্যক্তিদের এমডি নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সন্তোষজনক জবাব দিতে পারেননি। যাকে আমরা এমডি নিয়োগ দিয়েছি সম্প্রতি, উনি একটি কনভেনশনাল ব্যাংকের ঊর্ধ্বতন পদে ছিলেন এবং ওই ব্যাংকের ইসলামী ব্যাংক উইন্ডো ছিল এবং স্বাভাবিকভাবে ওই উইন্ডোর যে কার্যক্রম তার হাত দিয়েই বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। সরাসরি ইসলামী ব্যাংকের কাজ করার অভিজ্ঞতা না থাকলেও ইসলামী ব্যাংকিং সম্পর্কে তার সম্যক ধারণা আছে। নীতিমালা অমান্য করে কিভাবে দুর্নীতিগ্রস্ত এসব ব্যক্তিরা এমডি হলেন এ বিষয়ে ব্যাংক দুটির পর্ষদ চেয়ারম্যানের বক্তব্য জানতে চাইলে তারাও কথা বলতে রাজি হননি। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দুই দশক আন্দোলনের পর 9 ফেব্রুয়ারি তিস্তাপাড়ে যান অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যেই মহাপরিকল্পনার রূপরেখা চূড়ান্ত করতে তীরবর্তী মানুষের মতামত নেয়ার কথা জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে, পাওয়ার চায়নার সাথে থাকবে, এই শর্তে তারা রাজি হয়েছে। এরপর 17 থেকে 18 ফেব্রুয়ারি 48 ঘন্টার কর্মসূচিতে যোগ দেয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নতুন গতি পায় আন্দোলন। 1 মাস না যেতেই আগের সমীক্ষা নিয়ে অংশীজনদের কাছে হাজির প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়না। সোমবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তুলে ধরা হয় আদ্যপান্ত। আমরা যে বাঁধটা নির্মাণ করব তার উপরিভাগ এটা প্রাথমিকভাবে একটা। এ সময় অংশীজনরা বলেন প্রকল্পটি জনমুখী নয়, তাই ঢেলে সাজাতে হবে পুনরায়। 3 মাস নদীতে পানি থাকে, 9 মাস আমরা চাষাবাদ করি, সেই জমি যদি কৃষকরা না পায় তখন তো কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এই প্রকল্পটিকে একটা ক্লিয়ারেন্সের আওতার মধ্য দিয়ে নিয়ে আসা অত্যন্ত জরুরি। আমার যে 45,000 কিউসেক পানি এনেছিলেন, ওই পানিটা হলে আমাদের সমস্ত পানি, সমস্ত নদী আবার জীবন ফিরে পাবে। সমীক্ষায় বিভিন্ন সংযোজনের প্রস্তাবনা আসে নদী আন্দোলনের নেতাদের পক্ষ থেকেও। আমরা মনে করি এটা ঝুলিয়ে না রেখে এই অন্তর্বর্তী সরকারের আমলে এই তিস্তা মহাপরিকল্পনার শুভ উদ্বোধনের কাজটা করবেন উনি, এবং পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবেন তারাও এই ধারাবাহিকতা রক্ষা করবেন। তবে পাওয়ার চায়নার এই মতবিনিময় সভা নিয়ে শঙ্কা আর সমালোচনা ছিল নদী গবেষক ও রাজনীতিবিদদের কণ্ঠে। তিস্তা পাড়ে যে মানুষ আছে তারাই তিস্তার নদীর অংশীজন, তাদেরকে নিয়েই এই মতবিনিময় হোক, গণশুনানি হোক, বোঝাপড়ার আলাপ আলোচনা হোক, তাদেরকে নিয়েই করতে হবে। জনগণ যেহেতু দাবি আদায়ের জন্য
সংগঠিত হয়েছে, তারা বিভিন্ন মাধ্যমে দাবির কথা উত্থাপিত করেছে, নতুন করে গণশুনানির কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আমি মনে করি না। এ অবস্থায় প্রকল্পের দেশীয় ব্যবস্থাপক বলছেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রকৃতিগত ও ভূ রাজনৈতিক কোনো প্রভাবই পড়বে না। যারা আশঙ্কা করছেন পরিবেশের ক্ষতি হতে পারে এমন কোনো শঙ্কা নেই এবং প্রকল্পটি বাস্তবায়নে ভূ রাজনৈতিক কোনো প্রভাব পড়বে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাৎসরিক আয় হবে ১,৫৭০.৮৪ মিলিয়ন ইউএস ডলার। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। পহেলা মার্চ মালয়েশিয়া থেকে ফিরে প্রাইভেট কারে গ্রামের বাড়ি ফিরছিলেন ফেনীর বাসিন্দা বেলাল হোসেন। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম থানা থেকে ৫০০ মিটার দূরে তাদের প্রাইভেট কারে ধাক্কা দেয় ডাকাতদের পিকআপ। এরপর ছিনিয়ে নেয় মালয়েশিয়া থেকে আনা সব মালামাল ও অর্থ। একই কায়দায় গত ২৭ ফেব্রুয়ারি কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের গাড়িতে হামলা চালিয়ে ডাকাত দল সর্বস্ব লুট করে। কুমিল্লার সড়ক মহাসড়কগুলোতে এমন ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর, দাউদকান্দি এবং ১৪ গ্রাম এলাকা ডাকাতির হটস্পট। প্রধান টার্গেট প্রবাসী ও ব্যবসায়ীরা। একটা লাকিস, একটা হ্যান্ডব্যাগ আর 2টা কম্বলের, এটি সব লইয়ে গেছে। পিকআপ দিয়ে প্রথমে আমার মোটরসাইকেলের গতিরোধ করে, গাড়ির চাবিটা ওদেরকে দিয়ে আমি দৌড় দিলাম, কিন্তু তারা আমাকে সুযোগ দেয় না, এলো মাথারি বাড়ি দেওয়া শুরু করলো। জেলায় বেড়েছে ছিনতাইয়ের প্রবণতাও। অস্ত্রের মুখে মোবাইল, টাকার পাশাপাশি ভয় দেখিয়ে ব্যাংকের টাকাও তুলে নেওয়া হচ্ছে। আমার ব্যাংক কার্ডে ছিল ১,১০,০০০ টাকা, এটাও তুলে নিয়ে গেছে গা, আর আইফোনটাও নিয়ে গেছে গা। আমি যে পড়ছি মানে খাটের উপরে, এটাই বলতে পারি, এরপর আর বলতে পারি নাকি পাসওয়ার্ড কিভাবে নিল না নিল। এছাড়াও সক্রিয় অজ্ঞান ও মলম পার্টির কয়েকটি চক্র। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়ার পাশাপাশি ক্ষতিকারক কেমিক্যালের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শারীরিকভাবেও। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ প্রতিরোধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ধারণা করছি যে বিমানবন্দর থেকে তাদেরকে টার্গেট করে এবং কি এই লাইন বরাবর ওরা কাজটা করছে। তো দ্রুতগতির গাড়ি চেকপোস্ট থামানো সম্ভব না। তারপরে আমরা যেগুলা নাম্বারবিহীন পিকআপ আছে ওগুলো মানে ধরার জন্য আমরা হাইওয়েকে বলেছি, এগুলো যদি বন্ধ করা যায় তাহলে আশা করি কিছুটা কমবে। ডাকাতি, ছিনতাই ও চুরির মতো অপরাধ কমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরবঙ্গের ১৬ জেলায় কৃষি উপকরণ, নির্মাণ সামগ্রী ও জ্বালানি সরবরাহের অন্যতম প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মোংলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা জাহাজ ফিরে এখানে। তবে শুষ্ক মৌসুম এলেই চরম নাব্য সংকটে পড়ে বন্দরটি। স্বাভাবিকভাবে নদীতে বড় জাহাজ চলাচলে পানির গভীরতা প্রয়োজন ১০ থেকে ১২ ফুট। বর্তমানে এই বন্দর চ্যানেলে পানি আছে ৫ থেকে ৭ ফুট। নাব্য সংকটে বন্দরে ফিরতে পারছে না জাহাজ। ফলে পাটুরিয়া দৌলতিয়া ঘাটে পণ্য খালাস করতে হচ্ছে। সেখান থেকে লাইটারের জাহাজ ও কার্গোতে পণ্য আনতে হয় বন্দরে। নব্যতার সংকট থাকলে আমি সুস্থভাবে জাহাজ চালাতে পারছি না। জাহাজ আনতে আমাদের অনেক সমস্যা হয়, নদী খনন করে না, বিভিন্ন জায়গা ঠেকে যায়। বন্দরে জাহাজ না আসায় ভাটা পড়েছে শ্রমিকদের আয় রোজগারে। নদী কাটা না আসে না, জাহাজ আসে না, আমার কাম কাজ নাই, তারপরে লোকজন নাই। শত শত লেবার ঘাটে কাজ পাই না, আমরা এসে দিন বসে থাকি, ১-১৫০ টাকা কাজও হয় না আমাদের। নাব্য সংকট দূর করতে বাঘাবাড়ী বন্দরকে ২য় শ্রেণী থেকে ১ম শ্রেণীতে উন্নীত করার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ১ম শ্রেণীর নৌরুটে উন্নীত করার জন্য এই বিআইডব্লিউটিএ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। যদি এটি ১ম শ্রেণীর নৌরুটে উন্নীত করার সে প্রস্তাব যদি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়, তখন এই বিআইডব্লিউটিএ ১ম শ্রেণীর নৌরুটে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করবে। সময়ের সাথে নৌযানের আকার ও ধারণ ক্ষমতা বাড়লেও ৮০-র দশকে শাহজাদপুরে নির্মিত বন্দরটি আধুনিক হয়নি। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ৫ লাখ মানুষের বসবাস ফরিদপুর পৌরসভায়। এখানে ২০১১ সালে ৩.৫ একর জমির ওপর ৩ কোটি টাকায় জনবসতিপূর্ণ এলাকায় স্থাপন করা হয় একটি ময়লার ভাগাড়। তাতে রাত দিন ফেলা হচ্ছে বাসাবাড়ির বর্জ্য। দিনে দিনে পাহাড়ে রূপ নিয়েছে ভাগাড়টি। এসব বর্জ্যে দেয়া আগুন জ্বলছে দিনের পর দিন। অসহনীয় ধোঁয়ায় দিশেহারা পৌরবাসী। এ দেশে বসবাস করার মতো কোনো কায়দা নাই এবং এই গন্ধে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কাগজ জল পুরা। আমরা গন্ধে থাই পাই না। এই সকালে
গন্ধে পেট ফুলে যায়, ভাত খাওয়া পাই না আমরা। আগুনের কালো ধোঁয়ার সাথে প্লাস্টিক পলিথিন সহ বিভিন্ন বর্জ্যের তেজস্ক্রিয়ায় ছড়াচ্ছে নানা রোগ। অসুবিধায় পড়েছে শিক্ষার্থীরা। সকালবেলা যখন আগুন লাগায় তখন স্কুলে যাওয়া আসার সময় বাচ্চাদের ধোঁয়ার কারণে বাচ্চারা বমি এসে যায়। এই ক্ষেত্রে কয়েকবার আমরা ডিসি অফিসেও গেছি, পৌরসভায়ও গেছি, এই ক্ষেত্রে ওনারা কোনো ব্যবস্থা নিতেছে না। গন্ধ, বিচ্ছিরি গন্ধ, এমন গন্ধ না আটকায় রাখা যায়, না ফিরেন যায়, না ঘরে শোয়া যায়, না মুখ আটকায় রাখা যায়, কোনো এটাই নাই। দীর্ঘ সময়ের ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে বাড়ি বিক্রি করে অন্যত্র পাড়ি জমানোর পরিকল্পনা কারো কারো। যে আমরা জায়গা জমি বেঁচে চলে যাবো, বেচার সিদ্ধান্ত নিয়েছিলাম। বুড়া মানুষ মরে যায়, আমরা থাকতে পারি না ঘরে ধুয়ে, ওই গন্ধের ঠেলায় রাত্রে আর দিন না এই ফিলি বাতাস চাললি পারে এই গন্ধ আসে। তবে ধোঁয়া নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওইখানে হয়তোবা নিচে কোনো রকম আগুনের কোনো ফুলকি বা অস্তিত্ব নিশ্চয়ই ছিল, যার ফলে সেটা হয়তো ক্রমান্বয়ে আরেকটু বৃদ্ধি পেয়েছে। এখন আবারও একটু ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা এটা চেষ্টা করব সম্পূর্ণরূপে এই আগুনটা নিভিয়ে ধোঁয়া বন্ধ করবার জন্য। জনবসতিপূর্ণ এলাকা থেকে ভাগাড়টি অন্যত্র সরানোর দাবি স্থানীয়দের। টিভিসি নিউজ ডেস্ক। বেচাকেনে সরগরম রাজধানীর অভিজাত এলাকার গুলশানের ইফতারের দোকানগুলো। দুপুরের পর থেকে পরিবার পরিজন নিয়ে ইফতার কিনতে হোটেল, রেস্তোরাঁ আর দোকানে ভিড় করছে ক্রেতারা। পছন্দের ইফতার কিনতে পারায় খুশি তারা। একই ইফতারি করতে তো ভালো লাগে না, তো এই জন্য বাইরে থেকে প্রতিদিন একটু নতুন নতুন আইটেম নিয়ে ট্রাই করতে ভালো লাগে। আসলে রমজানে এটা ভাজা পোড়াটা বেশি খাওয়া হয়, কারণ ইফতারের একটা আকর্ষণ থাকে ভাজা পোড়া। এখান থেকে আসলে খাবারটা নিয়ে আমি পরিবারের সাথে একসাথে বসে আমরা সবাই খাবো, তার জন্য এখান থেকেই নেওয়া। আর ওদের টেস্ট অলওয়েজ ভালো হয়। দোকানিরা বলছেন রমজানে ক্রেতাদের পছন্দ সামনে রেখে বাহারি ইফতারের আয়োজন করছে তারা। আমাদের এখানে বেশি নিয়েছে গেল আপনার কিমা চপ, আলু চপ, ডিম চপ, চিকেন সাসলিক, চিকেন ললি, আপনার এই চিকেন টেংরি কাবাব, এগুলো হালিম, এগুলো আমাদের এখানে বেশি চলতেছে। অনেক দূর থেকে কাস্টমার আসে, শুধু চাপের জন্য আসে। শুক্রবার একটু বেশি হয় কাস্টমার, যেহেতু সরকার ছুটি বন্ধ থাকে, সবাই আসে আর কি। সারাদিন রোজা রেখে পছন্দের ইফতারিতে টেবিল সাজান রোজাদাররা। আর হোটেল, রেস্টুরেন্ট থেকে বেশিরভাগ ইফতার সংগ্রহ করেন অভিজাত এলাকার বাসিন্দারা। কারণ ঢাকার মধ্যে ভ্যারাইটিস টাইপের ইফতারি পাওয়া যায়, এটা একটা ঢাকার একটা ঐতিহ্য, এই কারণে আমরা মাঝে মধ্যে বাইরে ইফতার করি। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বাঙালি মাত্রই অলংকার প্রিয়, তাই তো ঈদের সময় স্বর্ণের দোকানগুলোতে থাকে ক্রেতাদের ভিড়। এই সময় নানা ডিজাইনের গয়না হয়ে ওঠে ফ্যাশন। পছন্দসই পোশাক কেনার পাশাপাশি কেউ কেউ ব্যস্ত শখের স্বর্ণ কেনায়। এমনই দৃশ্যের দেখা মেলে রাজধানীর নিউ মার্কেটে। দাম বাড়ার শঙ্কায় আগে ভাগেই স্বর্ণের অলংকার কিনে রাখতে তৎপর ক্রেতারা। গোল্ড অল্প অল্প করে কিনে রাখাটা আমাদের জন্য, মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর এটা তো খুব শখের পণ্য আমাদের। আমরা রেগুলারই গোল্ড কেনা হয় অল্প অল্প করে। ছোট একটা জিনিস কিনতে এগুলো 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা চলে যাচ্ছে। তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য তো অনেক কঠিন হয়ে যায় জিনিসটা। পরবর্তীতে হয়তোবা সোনা আর নাও কেনার অবস্থা থাকতে পারে, তাই এখনই কিনে ফেলছি। গত বছরের তুলনায় এবার স্বর্ণের ব্যবসা অনেকটাই মন্দা, তবে ঈদে ভালো বেচাকেনা হবে বলে আশাবাদী বিক্রেতারা। গতবারের চেয়ে এবার অনেক খারাপ, মানে অকল্পনীয় খারাপ। আমরা একটা ব্যবসা করছি, সেখানে আমাদের একটা স্থিতি ছিল, বেচাকিনি ছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল, সব মিলিয়ে ভালো বেচাকিনি হয়েছে। কিন্তু এবছর সে বেচাকিনি কিছু আমরা দেখতেছি না। রোজা যত আস্তে আস্তে বাড়বে, আসলে বেচাকিনিটা ততই বাড়বে, আমাদের এরকমই ধারণা, কারণ প্রতি বছর তাই হয়। 15-20 রোজার দিকে গেলে তখন দেখা যায় একটু বিয়ে শাদীর অর্ডার তখন থাকতে পারে, হয়তো আশা করছি তখন কিছু অর্ডার থাকবে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।